আমাদের গতকালকের ছাপা কাগজে যে আইসিটি প্রসিকিউটরের ঘুষ কেলেঙ্কারি যে রিপোর্টটা ছাপা হয়েছিল সেইটার ফলো আপ রিপোর্ট আজকে আমাদের কাগজে আছে। মূলত হইল সমস্ত চিফ প্রসিকিউটর সমস্ত প্রসিকিউটরদের সাথে বসলেন, সেই মিটিংয়ে সেই আলোচনায় আসলে কি পাওয়া গেল? মূলত এই মিটিংটা হবে আমাদের মোটামুটি আমরা জানতাম, কারণ এরকম একটা ঘটনার পরে বলা যায় যে সারা দেশে একটি আলোচিত বিষয় ছিল। তো আজকে একটা বলা যায় যে রুদ্ধদ্বার মিটিং হয়েছে। এই মিটিংয়ে তিনটা বিষয় মূলত আলোচনা হয়েছে। এক হচ্ছে যে আপনার একটা কমিটি গঠন করা হয়েছে 5 সদস্য বিশিষ্ট। সেই কমিটি হচ্ছে যে শুধু সাইমুম না, যে প্রসিকিউটরের বিরুদ্ধে এই যে ঘুষ নেওয়ার অভিযোগ, অন্যান্য আরও কয়েকজন প্রসিকিউটরের বিরুদ্ধে অভিযোগ আছে। তো সেগুলো সহ এই 5 সদস্য বিশিষ্ট কমিটি তদন্ত করবে, তদন্ত করে তাদের ফাইন্ডিংস জানাবে। দুই হচ্ছে যে যে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে এর বাইরে, সেটা হচ্ছে যে আপনারা জানেন যে সাবেক পুলিশের আইজি তাকে রাজসাক্ষী করা হয়েছে। কেন তাকে রাজসাক্ষী করা হলো, এর পেছনে কারা কাজ করছে, এই বিষয়টা নিয়েও কিন্তু এখানে উঠে এসেছে খুব ইন্টারেস্টিং ওয়েতে। আর এইখানে কি তাহলে সাবেক আইজি কে রাজসাক্ষী করার পিছনে ঘুষ লেনদেনের মতো কোনো বিষয় আছে, বা এই ধরনের কোনো হিন্ট পাওয়া গেল? এখানে আমরা এখন পাওয়া যায়নি, কিন্তু যখন তাকে রাজসাক্ষী করা হয় বা তা করা হবে এরকম সময় আমরা কিন্তু খবর পাচ্ছিলাম নানান সোর্স থেকে, মানে আইসিটির নানান জায়গা থেকে আমাদেরকে বলা হচ্ছিল এখানে বড় ধরনের একটা ডিল হচ্ছে। তো সেটা তো আমরা তদন্তও করি না, ইনভেস্টিগেটও করি না, বা আমাদের কাছে মানে সুনির্দিষ্ট কোনো তথ্য নাই, কিন্তু আমরা এরকম কথা শুনেছি। তো সেটা হতে পারে। হ্যাঁ, না, কিন্তু গতকালকের এই মিটিংয়ে এই প্রসঙ্গটা কোন সূত্র ধরে আলোচনায় এলো? মানে এইটা কোনো একজন প্রসিকিউটর বিষয়টি তুলেছেন এবং এটা নিয়ে বেশ নাকি আলোচনা হয়েছে। হ্যাঁ, যে এটা তাকে কেন করা হলো, কোন প্রেক্ষিতে করা হলো, কারা আসলে তাকে করার জন্য ইনফ্লুয়েন্স করলো? প্রতিশ্রুতি দিয়েছিল। হ্যাঁ, নানানভাবে এই বিষয়টা উঠে এসেছে, এখন বোঝা যাচ্ছে যে এটার ভিতরে হয়তো কোনো একটা না, ঘাপলা কিন্তু থাকতে এত পারে। হাই লেভেলের একটা কেসে শুধু কি প্রসিকিউটর বা চিফ প্রসিকিউটররা এই ধরনের সিদ্ধান্ত নিতে পারবে, নাকি না, definitely ইন্টারিম গভর্নমেন্টের উপরের কারা কারা ছিল না, এটার সাথে এটা জড়িত? ডেফিনেটলি ধরেন আইসিটির তো অবশ্যই একটা বিষয় থাকে, কিন্তু আইসিটির বাইরেও কিন্তু থাকতে পারে সরকারি তৎকালীন ইন্টারিম গভর্নমেন্টের কেউ কেউ প্রভাবশালী। আমরা জানি যে কিছু কিছু উপদেষ্টা খুব প্রভাবশালী ছিলেন, তাদের কেউ কিন্তু জড়িত থাকলেও থাকতে পারে, মানে অস্বাভাবিক কোনো কিছু না যদি জড়িত থাকে। আমরা জানি না এটা সত্যি কি মিথ্যা। বাজারে কিন্তু একটা মানে কথা খুবই চালু আছে যে আইন উপদেষ্টা এই ধরনের ঘুষ সাবেক বাণিজ্য আইন করেছেন। সাবেক আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল সম্পর্কে বাজারে প্রচুর আলোচনা আছে, সোশ্যাল মিডিয়া সহ নানা জায়গায়। কিন্তু এইটা তো মানে একসময় যেটা হচ্ছে একটা পারসেপশন তৈরি হয়ে যাচ্ছে, তাহলে কি এর সাথে ওনার কোনো লিঙ্ক থাকার সুযোগ আছে? লোন টাকার সুযোগ দেখুন, এভাবে তো বলা আসলে মুশকিল, কিন্তু আপনি যেমন বলতে পারবেন না যে লিঙ্ক নেই, আবার এটাও বলতে পারবেন না লিঙ্ক আছে। হ্যাঁ, যেহেতু এইসব ঘটনাগুলো ঘটছে এবং এই আজকের মিটিংটা বিষয়টা উঠে এসেছে, সেক্ষেত্রে আসলে তদন্ত করে আমাদের খতিয়ে দেখা দরকার, মানে প্রসিকিউটরদের বা এই তদন্ত কমিটির যে পেছনে কারা কারা ছিল এবং কারা কারা আসলে যদি বাণিজ্য হয়ে থাকে, কারা কারা বাণিজ্য করেছে। আমরা তৃতীয় পয়েন্টটা তাহলে কি ছিল? তৃতীয় পয়েন্টটা হচ্ছে যে আপনি জানেন যে তাজুল ইসলামের আগে চিফ প্রসিকিউটর ছিলেন সাবেক। হ্যাঁ, তো এই বিএনপি সরকার আসার পরপরই ওনাকে সরিয়ে দিয়ে আরেকজনকে চিফ প্রসিকিউটর বানিয়েছেন। আজকের মিটিংয়ের অন্যতম আলোচনার যে বিষয়টি ছিল যে উনি তো সব জানতেন, ওনার কাছে সব অভিযোগ গেছে, ওনার কাছে ইভেন কি ভয়েস রেকর্ডও, এই যে চট্টগ্রামের আওয়ামী লীগের যে সাবেক এমপি, ওনার পরিবার কিন্তু একাধিকবার তাজুল ইসলামের কাছে গেছে, অন্তত একবার গেছে আমরা জানি যে, এবং তাকে শোনাইছে যে এই ভয়েস, যে তার একজন প্রসিকিউটর ফোনে আলাপ করছেন এবং ঘুষের বিনিময়ে যে খালাস করে দিবেন, এই সব বিষয়ে আলোচনা হচ্ছে। তো আচ্ছা, এই মিটিংটা কতদিন আগে হয়েছিল? এইটা আসলে গত বছরের, আমার ঠিক মাসটা মনে নাই, এটা কিন্তু গত বছর হয়েছে। মানে তাজুল সাহেব চিফ প্রসিকিউটর থাকার কয়েক মাস আগে হবে? হ্যাঁ হ্যাঁ, উনি প্রসিকিউটর থাকার কয়েক মাস আগেই হবে। তো আমরা কিন্তু আরও অনেকগুলো অভিযোগ শুনেছি অনেক প্রসিকিউটরদের সম্পর্কে, যে একই মামলায় একই অভিযোগ, কিন্তু একজনকে ধরছেন আরেকজনকে
ছাড়ছেন মানে কি আরেকজনকে সাক্ষী বানিয়ে যেমন আশুলিয়ার এটা মামলা, আশুলিয়া আছে, উত্তরা রামপুরার আছে, মামলা, চাংখারপুল আছে, চানখারপুল মামলা, রামপুরা আছে, আপনি যেটি বললেন যে ধরেন আমরা দুইজনই ওই পুলিশ অফিসার সেখানে উপস্থিত ছিলাম, আমাদের সেখানে বা দুইজনই অপারেশনে ছিলাম, হ্যাঁ অপারেশনে ছিল, একজন সাক্ষী হয়ে গেল অদ্ভুতভাবে, আরেকজন আসামি। তো এরকম ঘটনা ঘটেছে। তো এই যে ঘটনাগুলো ঘটেছে এগুলো কেন তাজুল ইসলাম সেগুলো তদন্তের উদ্যোগ নেয়নি, এটা নিয়ে কিন্তু অনেকে প্রশ্ন তুলেছেন। তো উনি জেনে শুনে কেন এটা চুপ মেরেছিলেন? তো আমার মনে হয় যে বা প্রসিকিউটর সাইমুমের অডিও চিফ প্রসিকিউটর তাজুল সাহেব শুনেছিলেন বা তিনি কোনো ব্যবস্থা নেননি, এইটাই বা কেন? এটি ধরুন যে ওনাকে ওই তদন্ত মামলা থেকে সরিয়ে দিয়েছেন, কিন্তু স্টিল হি ওয়াজ দ্য প্রসিকিউটর। কারণ আপনি ফোনে টাকা চাচ্ছেন, আসামিকে খালাস করে দিবে, হ্যাঁ, এবং এই ভয়েস আপনি শুনছেন, শুনে আপনি তাকে মামলা থেকে সরিয়ে দিচ্ছেন, কিন্তু তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছেন না। তার বা ব্যবস্থা নেওয়ার জন্য সরকারকে কোনো উদ্যোগ নিয়েছেন কিনা উনি? উনি ধরুন উনি একসঙ্গে কাজ করছেন, তারপরেও তো অনেক মাস তিনি কাজ করেছেন, তো উনি তো আইন মন্ত্রণালয়ে জানাতে পারতেন যে এরকম একটা ঘটনা ঘটছে, অথবা উনি একটা তদন্ত কমিটি গঠন করতে পারতেন, তদন্তের প্রেক্ষিতে উনি সুপারিশ করতে পারতেন যে এই প্রসিকিউটরকে এখানে রাখা ঠিক হবে না। কিন্তু উনি আসলে কোনো ধরনের পদক্ষেপ নেন নাই, এবং যে কারণে আজকের মিটিংটাতে এই বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে এবং তিনি বেশ সমালোচিত হয়েছেন। তো দেখা যাক যে ধরুন এই তদন্ত কমিটি যদি রিপোর্ট প্রকাশ করে অনেক কিছু হয়তো বের হয়ে আসবে, বা আমরা আসলে সামনের দিক দিয়ে মনে হয় আরও অনেক কিছু জানতে পারবো, যে এই যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, যে অপরাধ ট্রাইব্যুনালের যে মামলাগুলোর তদন্ত এবং বিচার প্রক্রিয়া আসলে কতটা স্বচ্ছ ছিল, অথবা এর ভিতর দিয়ে নানান ধরনের, এই যে আমরা বললাম যে একজনকে আসামি করা হয়েছে, আরেকজনকে সাক্ষী করা হয়েছে, এইভাবে নানান ধরনের বাণিজ্য হয়েছে বলে আমরা শুনেছি, এবং সেগুলো হয়তো আস্তে আস্তে বেরিয়ে আসবে। আচ্ছা, একটা জিনিস আপনার কি মনে হয় যে এই যে ধরেন একটা আদালত, সেই আদালতের প্রসিকিউটরদের একটার পর একটা কেলেঙ্কারি প্রকাশ হওয়ার পর এখন এই আদালতে যাদের বিচার হচ্ছে সেই পক্ষ থেকে বলা হচ্ছে যে এই যে ঘুষ কেলেঙ্কারি হচ্ছে, সো এই আদালতের প্রসিকিউশন থেকে শুরু করে বিচার ব্যবস্থাকে নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে, এইটাকে আপনি কিভাবে দেখছেন? না, এটা তো প্রশ্ন উঠতেই পারে। ধরুন বিশেষ করে গতকালকে যে আমরা রিপোর্টটা দেখেছি, মানে টাইমস অফ বাংলাদেশ এবং প্রথম আলো রিপোর্টটি করেছে প্রিন্ট ভার্সনে, আরও কয়েকটি মিডিয়া করেছে। তো এর পরে কিন্তু আমাদের আসলেই আর মানে এই যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, হ্যাঁ, তার প্রতি কিন্তু আমাদের ভরসা অনেকখানি উঠে গেছে। কারণ একজন প্রসিকিউটর যখন ফোনে এরকম বেমালুম চাঁদা চাচ্ছেন, হ্যাঁ, তো চাঁদা না, এটা আসলে ঘুষ। এটা চাঁদা, হ্যাঁ, ঘুষ বলা যায়, যে আপনি আমাকে টাকা দেন তারপরে আপনার আসামিকে বাদ দিয়ে দিব, যেটা বাংলাদেশের প্রেক্ষিতে অস্বাভাবিক কিছু না। কিন্তু ধরেন এই আবার কাউকে একই লোক কিন্তু যখন প্রসিকিউটর হয়ে তদন্ত করতেছে, সে আবার কিন্তু কাউকে আসামিও করে দিতে পারে টাকার বিনিময়ে। হ্যাঁ, না, সেই ঘটনা ঘটেছে, এই ঘটনাতেই কিন্তু আছে যে এই প্রসিকিউটরের বিরুদ্ধে অভিযোগ আছে যে তিনি টাকা খেয়েই এই আওয়ামী লীগের সাবেক এমপিকে আসামি করেছেন। আবার সেই এই সাবেক এমপির পরিবারকে আবার তাদের কাছ থেকে টাকা চেয়ে বলছেন যে তাকে খালাসের ব্যবস্থা করে দিবে। তো ধরুন এই ঘটনার পর থেকে আসলে মানুষের মধ্যে একটা সন্দেহ তৈরি হয়েছে যে এটা একটা বিশেষ আদালত এবং সেখানে সব কিছু ফেয়ারলি হবে। আর আওয়ামী লীগ তো বরাবরই এই আদালতকে অস্বীকার করে আসছে, এবং এটাকে তারা ক্যাঙ্গারু আদালত বলছে। রাইট, আপনি ঠিকই বলেছেন, এখানে ক্যাঙ্গারু কোর্টের কথা বলা হচ্ছে। তো তারা তো এখন তো তাদের কথা প্রমাণ হয়ে যাচ্ছে, এটা মানে খুব আশ্চর্যজনক ভাবে হলেও এটা আসলে যেখানে আমরা পুরো জাতি আওয়ামী লীগের গণহত্যা, হিউম্যান রাইটস ভায়োলেশন, গুম খুনের বিচারের জন্য অধীর আগ্রহে ছিল, সেইখানে কয়েকজন হাতে গোনা মানুষের জন্য পুরো বিচার ব্যবস্থাকেই আসলে প্রহসন মনে হচ্ছে। খুবই দুঃখজনক। বাংলাদেশে ধরেন মানে এটা আমরা অন্তত এক্সপেক্ট করি নাই যে এরকম একটা বড় অভ্যুত্থানের পরে একটা বড় পরিবর্তন, তো সেখানে এই অভ্যুত্থানে যারা অংশগ্রহণ করেছে তাদেরকে যে নির্বিচারে মারা হয়েছে, তো তারা বিচার পাবে, তাদের পরিবার চেয়েছিল তাদের, হ্যাঁ, এই আদালতের দিকে আমরা চেয়েছিলাম, এই পুরো জাতি চেয়েছিল, কিন্তু ধরুন যে এই কিছু ঘটনাতে কিন্তু এটা কলঙ্কিত হয়ে গেল। তো এখন প্রশ্ন উঠবেই, এটাই খুব স্বাভাবিক।